টুটা হবে মেইনলি হলো যে থান্ডারস্টর্মের উপর। হ্যাঁ, ইনপুটস হবে থান্ডারস্টর্মের উপর। তো থান্ডারস্টর্মের অনেক আগে আমি এগুলো পড়েছিলাম, তো তোমাদের মনে আছে কিনা সেটা। যেমন ধরো সিলেবাসটা ছিল এরকম: কনসেপচুয়াল মডেলস of significant synoptic and mesospatial systems such as cumulus convective system, thunderstorms, hailstorms, tornadoes, squalls, squall lines, including their formation, evolution, and associated weathers, including severe weather. আমরা মোটামুটি এই কোর্সে প্রায় সবগুলো বিষয় টাচ করা হয়েছে। যেগুলো দেখি আর কোনো গ্যাপ আছে কিনা, যেগুলো থাকে সেগুলো আমরা আবার দেখার চেষ্টা করব। স্যার এই স্লাইডটাই কি শুধু ইনপুটসের জন্য করব আমরা? হ্যালো, হ্যাঁ, আজকে যেগুলো আলোচনা করবো এখানে অ্যাকচুয়ালি দুইটা স্লাইড আছে। একটা হলো টর্নেডোর উপর, একটা থান্ডারস্টর্মের উপর ছিল। হ্যাঁ, তো টর্নেডোটা তো এই রিসেন্ট টাইমে পড়াইলাম, হ্যাঁ, হ্যাজার্ডসটা। আর এর আগে পড়িয়েছিলাম এই থান্ডারস্টর্মটা। স্যার থান্ডারস্টর্মের দুইটা স্লাইড দেখতে পাচ্ছি আমরা। এই দুইটা স্লাইডে স্যার এটা একটু এই তিনটা একটু আমাদেরকে পাঠিয়ে দিলে ভালো হয়, এখনো পাঠানো হয়নি। আপডেটেডটা, জি, এগুলো পাঠানো আছে, তারা আপডেটেড কিছু। স্যার ক্লাসরুমে দেখতে পাচ্ছি না এই স্লাইডগুলো। আচ্ছা, আমি ক্লাসরুমে যাচ্ছি। স্যার থান্ডারস্টর্ম দিয়ে আছে কিন্তু আপডেটেড নাই আর কি। আমি বলছি না, একটা মিনিট ওয়েট করো। এই থান্ডারস্টর্ম 1.1 যেটা, এটা আপডেটেড আছে। টর্নেডোটা এই যে কিছু জিনিস এখন ইদানিং এর কিছু জিনিস অ্যাড হয়েছে, তো আমি দুইটাই আপডেটেড দিয়ে দেব। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। দুইটাই আমি আবার আপডেট করে দেব। থান্ডারস্টর্ম এটা নতুন দিয়েছিলাম, টর্নেডো কিছু নতুন জিনিস ঢুকেছে, তো সেগুলো হয়তো এখানে আমি আবার দিয়ে দেব। ওকে, আমি এগুলো আপডেটেড করে দেব। এখন প্রথম হলো যে ওয়ে অফ ইনকোর্স কিভাবে হবে তোমাদের? অন্যান্য কি সবাই কেউ কি অনসাইট নেবে না সবাই অনলাইনে নেবে? স্যার অনলাইনেই সবাই নিবে। আর স্যার ম্যাম স্যার অনলাইনে নেওয়ার কথা বলেছে সবারটাই। তো আপনি চাইলে আমাদের অ্যাসাইনমেন্ট নিতে পারেন আগের বার। ওকে, অ্যাসাইনমেন্টটা কি তোমাদের জন্য ফ্রুটফুল হয়? জি স্যার, এর আগের অ্যাসাইনমেন্ট গুলো আমাদের জন্য খুব ভালো হয়েছে। আপনার যে কোডগুলো এগুলো স্যার আমাদের অনেক ক্লিয়ার হয়ে গেছে অ্যাসাইনমেন্টটা করতে চাই। তাহলে অ্যাসাইনমেন্ট টাইপেরই হবে। এই অ্যাসাইনমেন্টটা কি হবে আমি তোমাকে গতটা যেভাবে দিয়েছিলাম এইভাবে দিয়ে দিব। হ্যাঁ, এইভাবে দিয়ে দিব। আমি এরকম একটা কন্টেন্টস তৈরি করে দিব। কন্টেন্টস তোমরা এই কন্টেন্টস অনুযায়ী লিখবে। আর লেখার সময় এরকম কিছু যদি স্যাম্পল কোশ্চেন থাকে, এই স্যাম্পল কোশ্চেনের আনসার গুলো আসছে কিনা সেটা খেয়াল রাখবে। আর তোমার এই মুহূর্তে আমার কাছে কোনো কপি নাই। তোমার লাস্ট যে অ্যাসাইনমেন্ট দিয়েছ, অ্যাসাইনমেন্টের কিছু ব্যাপার আছে। এক নাম্বার হলো প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন মানে হলো
উপস্থাপন, তুমি কিভাবে আমার কাছে সাবমিট করছো, ডকুমেন্টসটা কত অর্গানাইজড ওয়েতে করছো, এটার জন্য একটা মার্কস আছে। তারপরে কাভার পেজের জন্য একটা মার্কস আছে। ওকে, প্রথম হলো যে উপস্থাপন, অর্থাৎ টোটাল অ্যাসাইনমেন্টটা তুমি কিভাবে সাবমিট করছো সেটার উপর একটা মার্কস আছে। কভার পেজের ডিজাইনের উপর একটা মার্কস আছে। কভার পেজে যেসব জিনিস লিখতে হয় সেই ইনফরমেশন গুলো থাকতে হবে কভার পেজটাতে, সেটার উপর একটা মার্কস আছে। টেবিল অফ কন্টেন্টস, অর্থাৎ তোমার অ্যাসাইনমেন্টের ভিতরে কি কি আছে এবং কোনটা কত নাম্বার পেজে পাওয়া যাবে সেইটার জন্য একটা মার্কস আছে। পেজ নাম্বার একটা মার্কস আছে, পেজ নাম্বার। সো ধরো এইখানে তারপরে হলো তোমার লেখা। সো যারা মনে করো যে টেবিল অফ কন্টেন্টস দিবে না, এগুলো 1 মার্কস করে থাকলো, 4 মার্কস। সো যারা টেবিল অফ কন্টেন্টস দিবে না, ওরা হয়তো এই মার্কসটা পাবে না। সো তুমি যখন নেক্সট যে অ্যাসাইনমেন্টটা তৈরি করবে, 1 নাম্বার খেয়াল করবে যে তুমি কিভাবে সেটা প্রেজেন্ট করছো আমার কাছে, সেটা একটা ব্যাপার আছে। 2 নাম্বার হলো কভার পেজের সব ইনফরমেশন থাকা। 3 নাম্বারে হলো টেবিল অফ কন্টেন্টস থাকা। টেবিল অফ কন্টেন্টসটা খুবই ইম্পর্টেন্ট। নাম্বার হলো পেজ নাম্বার, কারণ পেজ নাম্বার যদি দেওয়া না থাকে তুমি টেবিল অফ কন্টেন্টস সাজাইতে পারবে না। সো এই বিষয়গুলো থাকতে হবে। তারপরে হলো লেখা। আচ্ছা, এই থান্ডারস্টর্ম কোর্সটা তোমার অন্য কোনো কোর্সের মধ্যে পড়ানো হয়? এটা বলো দেখি কোন কোর্সে পড়ানো হয় এটা? Climatology and climate change. ক্লাইমেটোলজি এবং ক্লাইমেট চেঞ্জে পড়ানো হয়। কি কি জিনিস পড়ানো হয় সেখানে একটু কি বলতে পারবে? কিছু মনে আছে? আচ্ছা, সেখানে হ্যালো স্যার। বলো। স্যার আমাদের ফাতিমা ম্যাডামের কোর্সে স্যার এখনো থান্ডারস্টর্মটা এত ভালো মতো দেখা হয়নি। ম্যাডাম আমাদের লিটারেচার রিভিউ করতে বলেছিল, মানে প্রত্যেকটা হ্যাজার্ডের বিষয়ে লিটারেচার রিভিউ করতে বলেছিল, আমরা ওটা করেছিলাম। তো ম্যাডাম আমাদের সবগুলা দিয়ে একটু একটু মানে ডেসক্রিপশন অনুযায়ী বলে গেছে। আচ্ছা, সিলেবাসে কি আছে ওখানে? তোমার সিলেবাসটা কি, সিলেবাসে কি আছে ওটাতে জানো? স্যার এই মুহূর্তে তো সিলেবাসটা আমার কাছে নেই, এজন্য বলতে পারছি না। আচ্ছা, ক্লাইমেটোলজি এন্ড ক্লাইমেট চেঞ্জ, এটা তো চেয়ারম্যান ম্যাডাম পড়াতেন, হ্যাঁ, চেয়ারপারসন ম্যাডাম। জি স্যার। এখন ফাতিমা ম্যাডাম পড়াচ্ছে, তাই তো? জি স্যার। Concept of climate, classification of climate, global, annual
and seasonal distribution of surface climate variables, MCL pressure, sea surface temperature, wind, air temperature, humidity, precipitation. Air masses, land and ocean air masses, source region, and large scale industry. এটা তো কিছুটা ডুপ্লিকেশন আছে। Climatology of natural disaster, tropical cyclone, nor'wester, tornadoes, lightning, floods, droughts, and their impact. আচ্ছা, এখানে মেইনলি আসলে ক্লাইমেটোলজি। ওকে, আমার সাথে তখন কে বলেছিল? জান্নাতুল না শামসুল? না, কে কথা বলেছিলেন? কে কথা বলেছিল আমার সাথে? হ্যাঁ সাদিক। জি স্যার। হ্যাঁ, এই যে দেখো এখানে হলো, তুমি আমার কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। এখন দেখো এখানে ক্লাইমেটোলজি, ক্লাইমেটোলজি, climatology of natural disasters, tropical cyclone, nor'westers, tornadoes, lightning, floods, droughts and their impact. আমাদেরকে ট্রপিক্যাল সাইক্লোন ছাড়া আমি এই অংশে, মেসোস্কেল অংশে আমি ক্লাইমেটোলজি পড়াই নাই, সো এটা রিপিটেশন হয় নাই। ওকে, ক্লাইমেটোলজি পড়াইতে বলছে। জি স্যার। এখানে রিপিটেশন নাই, ডুপ্লিকেসি নাই। ওকে, সো জি স্যার। মডেল, মডেলস এর মধ্যে অফ ক্লাইমেট মডেলস হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং and its causes, emission of enhanced greenhouse gases, sources in their emission, past and future climate change, global region, climate change impact. Okay. So আমাদের এখানে এয়ার মাস, তাহলে আমরা এয়ার মাসটা আমার কোর্সে আমি এয়ার মাস থেকে তার কোশ্চেন করব না। হ্যাঁ, আর ক্লাইমেটোলজি, ক্লাইমেটোলজি হলো লং টার্ম ডাটা নিয়ে কোনো কাজ করা। সো আমরা সেটা করাইনি, সো এখানে কোনো সমস্যা নাই। ওকে, কিন্তু প্রতি বছর একটা সমস্যা হয়। এবার আশা করে হবে না। স্যার কি রকম সমস্যা স্যার? প্রতি বছর যেটা সমস্যা হয়, আমি যখন কোশ্চেন করে জমা দিই তখন মডারেশন থেকে কোশ্চেন গুলো বাদ হয়, মানে থান্ডারস্টর্ম কোশ্চেন বাদ হয়। কেন বাদ হয়? আমি কখনই, আমি আমার সিলেবাস অনুযায়ী করি, কিন্তু বাদ হয়। তো বাদ হইলে অনেক সময় যদিও প্রবলেম এরকম হয় না, প্রবলেম না হইলেও কিছুটা ইয়া হয়, মানে স্টুডেন্টরা কিছুটা রেস্ট্রিকশনে পড়ে যায়। যেমন ধরো 8টা কোশ্চেনের মধ্যে তুমি যদি পুরোপুরি আমার মতে প্রিপারেশন নেন তখন হয়তো 8টাই কমন পড়ছে, 8টার থেকে এখানে যদি 2টা চেঞ্জ হয়ে যায় তারপরে 6টা থাকছে, 6টা থেকে তুমি 5টা আনসার করতে পারতেছো। কিন্তু কেউ কেউ আছে যে সে হয়তো 6টার প্রিপারেশন নিচ্ছে, হ্যাঁ, প্রিপারেশনটা একটু সে 6টার নিচ্ছে, 6টা থেকে যদি 1টা বা 2টা বাদ পড়ে যায় তখন তার জন্য এটা প্রবলেম হয়ে যায়। তবে বড় রকমের কোনো প্রবলেম হয় নাই, হ্যাঁ, কখনো হয় নাই, কিন্তু ওই কোশ্চেন গুলো বাদ যায়। ওকে, তাহলে আমরা এখানে থান্ডারস্টর্মের ডেফিনেশন পড়িয়েছিলাম, থান্ডারস্টর্ম সম্পর্কে
পড়িয়েছিলাম। এখানে হলো থান্ডারস্টর্মকে কেন নরওয়েস্টার এবং কাল বৈশাখী বলা হয় সেটা দেখিয়েছিলাম। কেন সেটাকে নরওয়েস্টার বলা হয় বা কোথায় থান্ডারস্টর্মটা হয় সেটা আমরা এখানে পড়িয়েছিলাম। তারপরে থান্ডারস্টর্মের টাইপ, এটা এক ধরনের টাইপ, মানে ফরমেশন স্টেজ থেকে কত ধরনের থান্ডারস্টর্ম হয়, টাইপ এ বি সি ডি 4 ধরনের হয়। সো এখানে এ কোন দিক থেকে হলে এ, বি কোন দিক থেকে হলে ডি কোন দিকে, সি কোন দিকে। সো এগুলো একটু দেখিয়েছিলাম। এগুলো তোমাকে জানা দরকার, কিন্তু এগুলো লেস ইম্পর্টেন্ট ফর এক্সামিনেশন, বাট ইউ হ্যাভ টু নো। আচ্ছা, কখন থান্ডারস্টর্ম হয় এখানে যেটা বলা হয়েছে, দুইটা ট্রানজিশন টাইম, প্রি মনসুন এবং পোস্ট মনসুনে থান্ডারস্টর্ম ঘটে। ওকে, এখানে বলা হয়েছিল জিওগ্রাফিক্যাল লোকেশন এন্ড টপোগ্রাফি অফ থান্ডারস্টর্ম, কি ধরনের লোকেশনের কারণে বাংলাদেশে কেন এত থান্ডারস্টর্ম বেশি হয়, এই লোকেশন গুলো এখানে বলা হয়েছে। ক্লাসিফিকেশন বলা হয়েছে, ক্লাসিফিকেশন অফ থান্ডারস্টর্মস। ক্লাসিফিকেশন অফ থান্ডারস্টর্মস এর মানে কত থেকে কত গাছটি উইন্ড স্পিড হলে সেটাকে কি বলা হয় অ্যাজ পার বিএমডি ক্লাসিফিকেশন, সেটা এখানে বলা হয়েছে। এখানে যেটা স্কেল সম্পর্কে আলোচনা করা হয়েছে এটা হলো ফুজিতা স্কেল। এই স্কেলটা এখন আর ব্যবহার হয় না, এটাকে আরেকটু বড় করে সেটাকে এনহান্স ফুজিতা স্কেল, এনহান্স ফুজিতা স্কেল, এটা আমি টর্নেডোর সময় দেখিয়েছিলাম। এই স্কেলটা সম্পর্কে পড়ানো হয়েছে। ওকে, এই পার্টটা বাদ যাবে, ক্লাইমেটোলজি অফ থান্ডারস্টর্মস। এই ক্লাইমেটোলজি এই পার্টটা টোটালি বাদ যাবে, এতটুকু বাদ যাবে। আচ্ছা, তারপরে মেকানিজম। মেকানিজম করানো হয়েছিল, এগুলো এখানে বলা হয়েছিল কিনা আমার মনে নাই। এখানে মনে করো যে নিচের দিকে যে অংশটা একটা ল্যাপস রেট, একটা ড্রাই এডিয়াবেটিক ল্যাপস রেট, আর এটা হলো ময়েস্ট অর ওয়েট এডিয়াবেটিক ল্যাপস রেট। সো যখন একদম সারফেসে যে টেম্পারেচার থাকে, কোনো একটা এয়ার প্যাকেট বা এয়ার মাসের টেম্পারেচার যদি তার চেয়ে বেশি হয়, তখন সে আস্তে আস্তে উপরের দিকে রাইজ করতে থাকে। সো করতে করতে একটা, এই যে এটাকে বলা হয়, এবং যত উপরে সে উঠতে থাকবে তত সেম এয়ার প্যাকেটের ময়েশ্চারের পরিমাণ বাড়তে থাকে। টেম্পারেচার যখন আস্তে আস্তে কমতে থাকে তখন ময়েশ্চারের পরিমাণ বাড়তে থাকে, বাড়তে বাড়তে একটা পয়েন্ট এসে, এই যে এখানে যেটা ভার্টিক্যালি একটা দাগ দেওয়া আছে, এই পয়েন্টে এসে এই পয়েন্টে এসে সেটা স্যাচুরেটেড হয়ে যায়, অর্থাৎ ওই এয়ার প্যাকেটের আর কোনো ময়েশ্চার ক্যারি করার মতো এবিলিটি থাকে না। ওকে, অর্থাৎ নিচে যদি ধরো এখানে যে এয়ার মাসটা আছে 32 ডিগ্রি টেম্পারেচারে, তার হিউমিডিটি যদি 60% থাকে, এটা যখন উপরের দিকে উঠবে তখন আস্তে আস্তে টেম্পারেচার কমে যাবে, এয়ার প্যাকেটের সেম প্যাকেট অফ এয়ারের ময়েশ্চার টেম্পারেচার ডিক্রিজ করার সাথে সাথে ময়েশ্চার ইনক্রিজ করবে। করতে করতে একটা সার্টেন টাইম আসবে যখন ওই এয়ার মাসের, ওই এয়ার প্যাকেটের আর কোনো ময়েশ্চার ক্যারি করার ক্ষমতা থাকে না, অর্থাৎ এটা 100% ময়েশ্চার হয় তখন,
হ্যাঁ 100% ময়েশ্চার হয়, এটাকে একটা ডিউ পয়েন্ট বলা হয়। সো এইখান থেকে মেনলি হলো যে ক্লাউড ফর্ম করা শুরু করে, হ্যাঁ ক্লাউড কনডেনসেশন লেভেল এখান থেকে। সো এই যে নিচের যে অংশটা, এই অংশটাকে বলা হয় ড্রাই এডিয়াবেটিক ল্যাপস রেট। এটা উঠে, এটার একটা ইয়ে আছে কত ডিগ্রি, যেমন 10 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিলোমিটার। সো যখন তার উপরে হয় এটাকে বলা হয় ময়েস্ট এডিয়াবেটিক ল্যাপস রেট বা ওয়েট এডিয়াবেটিক ল্যাপস রেট। এটা 5 ডিগ্রি সেন্টিগ্রেড পার 1000 মিটার, মানে কিলোমিটার, 1 কিলোমিটার। সো এইখান থেকে হলো ক্লাউড ফরমেশন শুরু হয়। সো এই মেকানিজমটা তুমি এখানে এক্সপ্লেন করা হয়েছে। আর একটা হলো যে কোন দিক থেকে আসে। সো সাউথ থেকে হলো এটা মেনলি ময়েশ্চার। সো উইন্ড সাউদার্লি আর সাউথ ওয়েস্টার্লি উইন্ডের প্রয়োজন, এখান থেকে ময়েস্ট এয়ার আসে। আর এই অংশ থেকে অথবা নর্থ থেকে ড্রাই এবং এয়ার আসে, ড্রাই এবং কোল্ড। আর এটা হলো ময়েস্ট এবং ওয়ার্ম এয়ার। সো এই দুইটা বাংলাদেশের কোন একটা জায়গায় এসে সেটা পরস্পরের সাথে মিলিত হয়। এই যে লাইনটায় মিলিত হয় এটাকে বলা হয় ড্রাই লাইন। সেই ড্রাই লাইন কথাটা কিন্তু বারবার আসতেছে, এটা সম্পর্কে অনেক সময় টিকা থাকে ড্রাই লাইন। হ্যাঁ, এই ড্রাই লাইন খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা আসে বারবার, সেটা তোমরা একটু পড়বা। আর ড্রাই লাইন এটা কিছু না, এটা হলো একটা লাইন অফ ডিসকন্টিনিউটি, যে লাইনে দুই ধরনের এয়ার মাস, ড্রাই এবং কোল্ড এয়ার মাস, এবং অন্য দিক থেকে হলো ওয়ার্ম এবং ময়েস্ট এয়ার মাস যে পয়েন্টে মিলিত হয়, ওই পয়েন্ট বা লাইনটাকে বলা হয় ড্রাই লাইন। ওকে, ড্রাই লাইনের সাউদার্ন সাইডে সাধারণত এই সাইডে ময়েশ্চার থাকে, ওই সাইডে হলো থান্ডারস্টর্ম ফর্ম করে। ওকে, এই বিষয়গুলো এখানে বলা হয়েছে। এটা একটা স্কিমেটিক ডায়াগ্রাম, সেখানে থান্ডারস্টর্মের বিভিন্ন দেখানো হয়েছে। তো আমার মনে হয় এইটা পড়ানো হয় না, আর একটা থান্ডারস্টর্মের ফিগার আছে সেটা পড়ানো হয়েছে, কারণ এটার ক্যারেক্টারিস্টিক্স একটু অন্যরকম। ফোরকাস্টিং, আচ্ছা এখানে এক্সপ্লেন করা হয়েছে কেন থান্ডারস্টর্ম ফোরকাস্টিং একটু ডিফিকাল্ট। কারণ প্রথম হলো যে এটা একটা মেসোস্কেল ডাইমেনশনের, এবং থান্ডারস্টর্মের লাইফ টাইম খুব কম, এটা ফিউ আওয়ার্স। এই জন্য এই অল্প সময়ের মধ্যে তার ফরমেশন, ম্যাচুরিটি এবং ডিসিপেশন ঘটে। একজন ফোরকাস্টারের পক্ষে বা আমাদের ফোরকাস্টিং এর জন্য যে টুলস গুলো ব্যবহার করা হয়, ট্রেডিশনাল চার্ট, যেটা তোমরা চার্ট তৈরি এখন শিখতেছ ল্যাব ক্লাসে 504 এ। সো এই যে চার্ট অ্যানালাইসিস দ্বারা বা ট্রেডিশনাল মেথড দ্বারা এটাকে ফোরকাস্ট করা খুব টাফ হয়ে যায়, কারণ এটা খুব অল্প লাইফ টাইমের জন্য, লাইফ টাইম খুব অল্প। আচ্ছা, আরেকটা হলো তার ফরমেশন প্রসেস ইন দ্য ফরমেশন এন্ড ডেভেলপমেন্ট। এই থান্ডারস্টর্মের এটা খুবই কমপ্লেক্স, এবং এটা এখন পর্যন্ত সায়েন্টিস্টরা পুরোপুরি এক্সপ্লেন করতে পারে না। কমন এক একটা থান্ডারস্টর্মের এক এক ধরনের বৈশিষ্ট্য থাকে, তো এই কারণে সেগুলো কনভেনশনাল মেথড, যেগুলো হচ্ছে সিনপটিক চার্টের সাহায্যে ফোরকাস্ট করা খুব টাফ হয়ে যায়। এই জন্য এইসব ফোরকাস্ট করার জন্য এনডব্লিউপি, নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন মেথড হলো অ্যাপ্রোপ্রিয়েট। কারণ নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন মেথড বা মডেল দ্বারা অনেক আগে থেকেই
একটা গ্রিন সিগন্যাল পাওয়া যায় কোনো একটা রিজনে যে সেগুলো থান্ডারস্টর্ম হবে কি হবে না। এই জন্য ট্রেডিশনাল মেথডে এইসব থান্ডারস্টর্ম ফোরকাস্ট করা খুব কঠিন। কি কারণে? দুইটা কারণে কঠিন। একটা হলো তার লাইফ টাইম খুব স্বল্প সময়, আর দ্বিতীয়টা হলো তার ফরমেশন এবং ডেভেলপমেন্ট প্রসেসটা হলো কমপ্লেক্স। এই দুইটা কারণে। তাহলে তোমাকে কি করতে হবে? এনডব্লিউবি মেথড ব্যবহার করতে হবে, কন্টিনিউয়াস মনিটরিং করতে হবে এনভায়রনমেন্ট সম্পর্কে, এবং টুডেজ ওয়েদার ফেনোমেনা গুলোকে খুব বুঝতে হবে, এবং থান্ডারস্টর্মের যে ফরমেশন, থান্ডারস্টর্মস এর যে ফেভারেবল কন্ডিশন গুলো, সেই কন্ডিশন গুলো সম্পর্কে তোমাকে জানতে হবে। তারপরে তুমি একদম ভালো ফোরকাস্ট দিতে পারবে। ফেভারেবল সিনপটিক কন্ডিশনস, এখানে বেশ কিছু কন্ডিশনের কথা বলা হয়েছে। এক নম্বর হলো elongated trough of low pressure, সো লো থাকবে। দুই নম্বরে হলো সাউদার্লি লো লেভেল জেট থাকবে, কারণ যেটা ময়েশ্চার ক্যারিং এর জন্য খুব উইথ এ পোলওয়ার্ড মেরিডিয়নাল কম্পোনেন্ট, যেটা নর্থ সাউথ কম্পোনেন্ট অফ উইন্ড। সো এটা থাকলে কি হবে? এটা থাকলে ময়েশ্চার, বে অফ বেঙ্গল থেকে ময়েশ্চার তখন ল্যান্ডের দিকে ঢুকবে। এটা একটা কন্ডিশন। হাই ম্যাগনিটিউড অফ ময়েশ্চারের প্রেজেন্স থাকতে হবে। দুই নম্বর। তিন নম্বর, 4 নম্বর হলো সাবট্রপিক্যাল জেট স্ট্রিম, স্ট্রং ভার্টিক্যাল উইন্ড শেয়ার থাকতে হবে। লো লেভেল উইন্ড এবং মিড লেভেল উইন্ড, এই দুইটার মাঝে উইন্ড শেয়ার পার্থক্য থাকতে হবে স্পিডে। 5 নম্বর হলো ওয়ালমার্ক কনভার্জেন্স লাইন in the lower level extending from the eastern part of peninsula to northeast region, অর্থাৎ এখানে দুই ধরনের এয়ার মাসের একটা কনভার্জেন্স জোন থাকতে হবে। 6 নম্বর হলো প্যাকেট অফ স্ট্রং ওয়ার্ম টেম্পারেচার অ্যাডভেকশন at 850 level and cold temperature advection at 300 level. নিচের লেভেলে 850 তে ওয়ার্ম এয়ার থাকতে হবে, এবং 300 লেভেলে কোল্ড টেম্পারেচার অ্যাডভেকশন থাকতে হবে। তাহলে কন্টিনিউয়াসলি আনস্টেবল অ্যাটমসফিয়ারটা মেনটেন হবে, এবং যত বেশি এটা মেনটেন হবে তত থান্ডারস্টর্মের সিভিয়ারিটি বাড়া যাবে। এবং সর্বশেষ ছিল যে হাই কনভেক্টিভ পটেনশিয়াল এনার্জি এবং লো কনভেকশন ইনহিবিশন এনার্জি। Okay. Presence of active elongated trough of low, ওইটা এক্সপ্লেন করা হয়েছে। সো এগুলো তুমি প্রত্যেকটা কিছু কিছু করে বর্ণনা শিখবে। এটা খুব ফেভারেবল কন্ডিশন, খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা সাধারণত থাকে। ওকে, আচ্ছা, থান্ডারস্টর্ম কেন তৈরি হয়, কিভাবে হয়, সেটা এখানে একটু এক্সপ্লেন করা আছে। তোমরা আর একটু ডিটেলস এটা পড়বে, এটা ইম্পর্টেন্ট। নেসেসারি ইনগ্রেডিয়েন্টস, থান্ডারস্টর্মে যারা কাজ করে তাদের জন্য এগুলা খুবই ইম্পর্টেন্ট। এগুলা কোশ্চেন জিজ্ঞেস করে অনেক সময়। এই যে এটা অনেকবার আলোচনা আসছে যে ময়েশ্চার থাকতে হবে থান্ডারস্টর্মের একদম বেসিক ইনগ্রেডিয়েন্টস। এই তিনটা না থাকলে থান্ডারস্টর্ম হবেই না, সেটা যে রকমেরই হোক। এক নম্বরে ময়েশ্চার সাপ্লাই থাকতে হবে। ময়েশ্চার হলো থান্ডারস্টর্মের ফুয়েল হিসাবে কাজ করে। সো ফুয়েল না থাকলে, যেমন কোনো ইঞ্জিন কাজ করে না, ঠিক ময়েশ্চার না থাকলে থান্ডারস্টর্ম তৈরি হবে না। আনস্টেবল অ্যাটমসফিয়ার, এটা আনস্টেবল অ্যাটমসফিয়ার লাগবে, কারণ লো লেভেলে হাই টেম্পারেচার এবং আপার লেভেলে লো টেম্পারেচার, এই কন্ডিশন লাগবে। এই কন্ডিশন না থাকলে এয়ার রাইজ করবে না, সো কনভেকশন হবে না।
একটা লিফটিং ফোর্স, যে কোনো একটা লিফটিং ফোর্স লাগবে। সেটা হলো যে সেটা হতে পারে ডাইনামিক্যাল, হতে পারে সেটা মেকানিক্যাল। তো যেটাই হোক, সে মেকানিক্যাল হোক আর ডাইনামিক্যাল হোক, একটা লিফটিং সিস্টেম প্রয়োজন হবে। অর্থাৎ ময়েশ্চার লাগবে, সে ময়েশ্চার রাইজ করার জন্য আনস্টেবল অ্যাটমসফিয়ার লাগবে, এবং সেটা রাইজ করার জন্য সেটা কনভেক্টিভ একটা মেকানিজম লাগবে। সেটা মেকানিক্যাল হতে পারে, ডাইনামিক্যাল হতে পারে। মেকানিক্যাল, সাধারণত মেকানিক্যালটা হলো যেটা অরোগ্রাফিক লিফটিং। অরোগ্রাফি যদি আস্তে আস্তে লো লেভেল থেকে উপর দিকে যেতে থাকে, সো উইন্ডো আস্তে আস্তে উপরে উঠতে থাকে, এইভাবে হয়। আরেকটা হলো যে কনভেকশনের মাধ্যমে হয়। সো এই দুই প্রকারই হতে পারে। এখানে 4 ধরনের কনভেকশনের ফিগার দেখানো হয়েছে, 4 ধরনের। একটা হলো যে নর্মাল কনভেকশন, যে কোনো একটা এরিয়ায় যদি সূর্যের আলো পড়ে, সে সূর্যের তাপে ওই এয়ার হিটেড হয়। সো সেটা সারাউন্ডিং এয়ার থেকে একটু ডেন্সিটি লেস হয়, সো সেটা উপরে উঠতে থাকে। আর পাশ থেকে তখন কোল্ড এয়ার ওই ভয়েড জায়গাটা পূরণ করার জন্য আসে। আবার একই রকমের ঘটনা ঘটে এইভাবে। এখানে একটা সার্কুলেশন, এটা হলো এটা এক ধরনের কনভেকশন। সো এই কনভেকশন প্রসেসে ঘটতে থাকে। তারপরে ঘটতে পারে অরোগ্রাফিক লিফটিং হতে পারে, এবং তুমি এখানে এই যে হিল বা মাউন্টেনের এক সাইডে দেখো তুমি কন্টিনিউয়াসলি উইন্ড উপরে উঠছে, আর এক সাইডে নিচে নামছে। সো এই যে পাহাড়ের গা বেয়ে যে লিফটিংটা, এটা হলো অরোগ্রাফিক লিফটিং। এটা ছাড়া আরো হতে পারে কনভার্জেন্টের মাধ্যমে হতে পারে, যদি দুই দিক থেকে এয়ার কোনো একটা পয়েন্টে কনভার্জ হয়, হওয়ার ফলে, এবং তার তখন একটাই ওয়ে থাকে, সেটা উপরে উঠার, আর নিচ দিকেও যেতে পারে না। সেটা সাধারণত বিশ্ব ইকুয়েটোরিয়াল রিজনে সাধারণত এই ঘটনাটা ঘটে। ফ্রন্টাল সিস্টেমের মাধ্যমে যদি যদি একটা ওয়ার্ম এবং কোল্ড এয়ার মাস মিট করে, তাহলে তাদের মিটিং জুড়ে একটা আরেকটার উপরে উঠে। হ্যাঁ, সো এইভাবে একটা লিফটিং হয়, যেটা আমরা এয়ার মাসের দেখলে আরেকটু ডিটেল জানতে পারবো। সো এটা হলো লিফটিং মেকানিজম। এই 4টা বেসিক্যালি লিফটিং মেকানিজম। এই মেকানিজম গুলো সম্পর্কে একটু ডিটেলস করবে। এখানে যেটা বলা হয়েছিল যে কোথায় এবং কখন থান্ডারস্টর্ম ঘটে, কখন ঘটে এটা আমরা জানি যে বাংলাদেশে থান্ডারস্টর্ম সাধারণত প্রি মনসুন এবং পোস্ট মনসুনে ঘটে, তবে মনসুনও থান্ডারস্টর্ম ঘটে। তো দুইটা ট্রানজিশন টাইম হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা হলো যে প্রি মনসুন এবং পোস্ট মনসুন। কোথায় ঘটে, যে অংশগুলো দেখানো হয়েছে, কালার যে অংশগুলো, হলুদ এবং হলুদের মাঝে নিচে দেখাটা কালার বার দেওয়া আছে 0 থেকে আস্তে আস্তে, যেটা রেড, এই অংশে সবচেয়ে বেশি থান্ডারস্টর্ম ঘটে এইসব অঞ্চলে। বাংলাদেশ কোথায়? আচ্ছা, বাংলাদেশে প্রচুর থান্ডারস্টর্ম ঘটে। সো আচ্ছা, এখানে যেটা বলা হয়েছিল লাইফ সাইকেল অফ দ্য থান্ডারস্টর্মস, বেসিক্যালি 3টা লাইফ সাইকেল। একটা হলো কিউমুলাস স্টেজ, ম্যাচিউর স্টেজ, ডেসিপেটিং। এটা একদম স্ট্যান্ডার্ড 3টা সিস্টেম। কোথাও কোথাও এটাকে 4টা ভাগে ভাগ করা হয়। সো এই 3টা ভাগ খুব ভালো করে শিখে নিবে। এটার তুমি যখন লিটারেচার করবে, কখনই আমার থেকে কম করবে না।
কারণ আমার এখানে একদম মিনিমাম দেওয়া আছে। তোমাকে একটু আরো বেশি ইনফরমেশন অ্যাড করে আর একটু রিচ করতে হবে তোমাকে এই লিটারেচার, আর প্রত্যেকটার সাথে ফিগার দিতে হবে। আচ্ছা, টাইপস হলো জেনারেলি টু টাইপস, একটা হলো অর্ডিনারি থান্ডারস্টর্ম আর সিভিয়ার থান্ডারস্টর্ম। আর এছাড়া হলো তার নাম্বার অফ সেলের উপর, এটা 4 টাইপস: সিঙ্গেল, মাল্টিপল, মাল্টিসেল, সুপারসেল। মাল্টিসেলের মধ্যে আবার দুইটা অংশ, একটা মাল্টিসেল ক্লাস্টার, মাল্টিসেল লাইন। অর্থাৎ যখন মাল্টিসেল থাকে, এই মাল্টিসেল গুলো কিভাবে অ্যারেঞ্জমেন্টের উপর ভিত্তি করে, এটা আবার দুই ধরনের। ওকে, এগুলো একটু ডিটেলস পড়বে, পাশাপাশি প্রত্যেকটা তুমি ফিগার দিবে। স্কোয়ার লাইনস, এই যে ভো শেপ অথবা ইকো শেপ, ভো শেপ অথবা ইকো শেপ স্কোয়ার লাইনে যে থাকে, এটা সম্পর্কে একটু টিকা থাকে, এগুলো ডিটেলস পড়বো। ওকে, তুমি কি থান্ডারস্টর্মের পিকচার দেখাতে? থান্ডারস্টর্মের হ্যাঁ, এটা মেসোসাইক্লোনটা এখানে পড়ার প্রয়োজন নাই। মেসোসাইক্লোন টর্নেডোতে চলে গেছে, এবং এই ফিগারটা আমরা টর্নেডোর সময় ওখানে এটা এক্সপ্লেন করেছি। টিপিক্যাল থান্ডারস্টর্ম মানে এইটা দেখিয়েছিলাম, এটা দেখিয়েছিলাম। তো এই হলো থান্ডারস্টর্ম। এবার যাচ্ছি টর্নেডোতে। বাবা বাংলাদেশটা বলে বুঝে কত বাংলাদেশে যে বড় আছে ফির বি দিবে, তাহলে ওটা তো বাংলাদেশ হবে। বাবা তুই কি টর্নেডো করছো? বাংলাদেশে কি ভয়ঙ্কর টর্নেডো হয়? থান্ডারস্টর্ম হ্যাজার্ডস এর মধ্যে যেটা টর্নেডো, লাইটনিং, হেল, এই তিনটা দেখানো হয়েছে। ফ্লাশ ফ্লাড, এগুলো উপরের তিনটা দেখানো হয়েছে, এই তিনটাই। এরপর এখানে ডিটেল যেটা টর্নেডো বলা হয়েছে, সে যখন তুমি টর্নেডোর একটা পিকচার দেওয়ার চেষ্টা করবে, এগুলো বাসায় তুমি আঁকবে। হ্যাঁ, না আঁকলে এগুলো তোমার এখন তোমার কাছে হয়তো মনে হচ্ছে যে এটা খুব ইজি, আঁকা যাবে, কিন্তু তুমি পরীক্ষার সময় বাসায় যদি প্র্যাকটিস না করো, it will be very difficult for you to draw this figure during examination. So তোমাকে এগুলো আগে একে প্র্যাকটিস করতে হবে, আর না হয় তুমি এগুলো আঁকতে পারবে না। ওকে, এখানে ক্লাসিফিকেশন, এটা থান্ডারস্টর্মস এর আগে যেটা দেখিয়েছিলাম। এখানে এনহান্স ফুজিতা স্কেল, সেটা ওখানেও দেখানো হয়েছে। এটা হলো একটা টিপিক্যাল থান্ডারস্টর্ম, টর্নেডো, মানে সুপারসেল থান্ডারস্টর্ম, সুপারসেল থান্ডারস্টর্ম।
টর্নেডো সাধারণত সুপারসেল থান্ডারস্টর্ম থেকে বেশি হয়, আর মাল্টি সেল থেকে হতে পারে। মাল্টি সেলে যখন বো শেপ ইকু থাকে, যখন বো শেপ ইকু অথবা হুক ইকু থাকে যেসব জায়গায়, সেই সব জায়গায় টর্নেডো হতে পারে। তো তুমি যদি তোমাকে একটা টিপিক্যাল সুপার সেল বা টর্নেডো ড্রয়িং করতে বলে, সেখানে তুমি এটা ড্র করবে এবং তার বিভিন্ন অংশ চিহ্নিত করবে। সুপার সেল বললে এটা দেখা। এখানে লাইফ সাইকেল এখানে 5টা ভাগে ভাগ করা হয়েছে। এটা তুমি 3 ভাগে দিলেও পারবে। এটা একটা স্ট্যান্ডার্ড লিটারেচার থেকে নেওয়া। এটা ফিগার গুলো তোমার নিজের মতো করে করবে। ফেভারেবল কন্ডিশন, এখানে 5টা কন্ডিশন দেওয়া আছে ফরমেশনের, টর্নেডো ফরমেশনের। সো এর 5টা কন্ডিশন ভালো করে পড়বে। এই কন্ডিশন গুলো থাকার সম্ভাবনা থাকে পরীক্ষায়। এইখানে টর্নেডো ডিটেকশন, এই স্লাইডটা মনে পড়ানো হয় না। এটা রাডার অবজারভেশনের মধ্যে যখন রাডার রিফ্লেক্টিভিটি যখন নেওয়া হয়, সেখানে যদি হুক শেপ ইকু থাকে, বো শেপ ইকু থাকে, তাহলে সেই সব জায়গায় টর্নেডো হওয়ার পসিবিলিটি থাকে। এই বো শেপ ইকু বা হুক ইকু থেকে কিভাবে টর্নেডো ডেভেলপড হয় সেটা একটু দেখবে লিটারেচার রিভিউ করে। এছাড়া আরেকটা আছে টর্নেডিক ভার্টেক্স সিগনেচার, টিবিএস। এই টিবিএস দ্বারাও থান্ডারস্টর্ম ডিটেক্ট করা হয়। এছাড়া আরেকটা আছে, এটার উচ্চারণটা কি আমি জানি না, স্ফেরিক্স। এটা হয়তো স্পেসিফিক কোন উচ্চারণ থাকতে পারে। স্ফেরিক্স ডিটেক্টর, এই ডিটেক্টরের মাধ্যমে, এটা একটা ইনস্ট্রুমেন্ট, এই ডিটেক্টরের মাধ্যমে থান্ডারস্টর্ম টর্নেডো ডিটেক্ট করা হয়। সো 3টা পদ্ধতি আছে। একটা হলো ডপলার ওয়েদার রাডার, রাডারের মাধ্যমে, আরেকটা হলো টিবিএস এর মাধ্যমে, আরেকটা হলো স্ফেরিক্স ডিটেক্টরের মাধ্যমে। সো এটা একটু ডিটেলস পড়বা, হাউ টু ডিটেক্ট দ্য টর্নেডো। ওকে, লাইটনিং এর ডেফিনেশন এবং ইন্ট্রোডাকশন। কিভাবে চার্জ তৈরি হয়, সো কজ এন্ড মেকানিজম যদি বলা হয়, তাহলে তোমাকে প্রথমেই চার্জ কিভাবে তৈরি হয় সেটা তোমাকে এক্সপ্লেন করতে হবে। তারপর তুমি এই মেকানিজম গুলো বর্ণনা করবে। সো এখানে দেখো 2টা ঘটনা ঘটে। একটা হলো যে এই স্ট্রোক, যেটা নেগেটিভ চার্জ পজিটিভ চার্জের দিকে আসছে, অর্থাৎ ক্লাউড যখন গ্রাউন্ডের সাথে মিলিত হয়, এটাকে বলে স্ট্রোক। এবং গ্রাউন্ড থেকে পজিটিভ চার্জ যখন ক্লাউডে যায়, এটাকে বলে রিটার্ন স্ট্রোক। এই 2টা খুব স্বল্প সময়ের মধ্যে একসাথেই ঘটে। এটা এক্সপ্লেন করার সময় এই স্লাইডটা দেখবে, তখন আরো ভালো এক্সপ্লেন করতে পারবা। এখানে এই যে স্ট্রোক এবং রিটার্ন স্ট্রোক 2টা ভালো করে দেখানো হয়েছে। টাইপস অফ লাইটনিং, এখানে 3 ধরনের লাইটনিং ডিটেলস বর্ণনা করা হয়েছে। ক্লাউড টু গ্রাউন্ডটা বেশি ইম্পর্টেন্ট। এখানে দেখো, এখানে নেগেটিভ, ক্লাউডের নেগেটিভ যখন সারফেসের পজিটিভের সাথে লাইটনিং হতে পারে। এছাড়াও আরেকটা দেখো, এই সাইডে
লেফট সাইডে, এটা ক্লাউডের পজিটিভ সারফেসের নেগেটিভের সাথে, এটাকে বলা হয় পজিটিভ লাইটনিং, আর এটাকে বলা হয় নেগেটিভ লাইটনিং। সো পজিটিভ ফ্লাশ, নেগেটিভ ফ্লাশ, সো এগুলো একটু খেয়াল রাখবে, এগুলো তোমাকে ভাই ভাই ধরতে পারে, এগুলো খুঁটিনাটি জিনিস, এগুলো তোমাকে অবশ্যই যখন এই ফিগারটা ড্র করবা তখনই তুমি এগুলো, এই খুঁটিনাটি জিনিসগুলো তোমার কাছে আসবে। আর যদি ফিগার ড্র ভাষায় না করো তাহলে তুমি এগুলো বুঝতে পারবে না। ছোট জিনিসগুলো যখন মনে হবে তখন তোমার কাছে সেটা একটু জটিল মনে হবে। আচ্ছা, একটা বিষয় এখানে, আমরা ছোটবেলায় বাগধারা পড়েছিলাম, হ্যাঁ, ইডিয়মস এন্ড ফ্রেজেস পড়েছিলাম, যে বিনা মেঘে বজ্রপাত পড়েছিলাম না? বিনা মেঘে বজ্রপাত। হ্যাঁ, এটা কি জিনিস বলো দেখি, বিনা মেঘে বজ্রপাত? এটা কি বুঝতে পারো বিনা মেঘে বজ্রপাতটা কি? হঠাৎ হ্যাঁ, মনে করো যে এটার ফ্রেজটা হলো এরকম, যে বোল্ট ফ্রম দ্য ব্লু, বোল্ট ফ্রম দ্য ব্লু। অর্থাৎ ব্লু মানে হলো যে যেই স্কাই, ব্লু কথা স্কাই বর্ণনা করা হয়েছে, যখন ক্লিয়ার স্কাই থাকে সেটা ব্লু থাকে। ব্লু ব্লু স্কাই থেকে বোল্ট, বোল্ট মানে হলো থান্ডার, থান্ডার স্ট্রম, লাইটনিং। সো এই কিভাবে ঘটে সেটা, সেটা ঘটে হলো মেইনলি মনে করো এই ধরনের একটা ফেনোমেনা, যেখানে ক্লাউড অনেক দূরে থাকে। আমরা জানি যে অনেক দূর থেকেও লাইটনিং হতে পারে তোমার এলাকায়। সো এটা ধরো অনেক দূর থেকে হতে পারে। সো অনেক দূর থেকে যদি হয় তাহলে এই জায়গায় যে অবস্থান করছে সে হয়তো দেখবে যে তার উপরে যে স্কাইটা এটা ক্লিয়ার। হ্যাঁ, সো এমন কোন জায়গা থেকে যদি কাউকে লাইটনিং এ স্ট্রাইক করে যেখানে তার কাছে কোনো, সে দেখছে যে স্কাই ক্লিয়ার বাট অনেক দূর থেকে তাকে টার্গেট করা হয়েছে, এই ধরনের কেসগুলোকে বলা হয় বিনা মেঘে বজ্রপাত বা বোল্ট ফ্রম দা ব্লু। এটা হলো একটা ক্লাউড টু গ্রাউন্ড লাইটনিং which starts inside a cloud and goes out the side of the storm. One travels horizontally away from the cloud before going to ground. A bolt from the blue can strike ground at a spot with blue sky with it above it. So even a storm that is 6 miles away can be dangerous. So অনেক দূরে আছে একটা স্ট্রম, বাট সেটা কোনো একজন ব্যক্তি যে যে জায়গায় স্ট্রম নেই সেই জায়গায় সে অবস্থান করছে, বাট সে লাইটনিং এর টার্গেট হতে পারে। সো এই কেসটাকে ব্যাখ্যা করার জন্য এই ফ্রেজটাকে ব্যবহার করা হয়েছে, বোল্ট ফ্রম দা ব্লু। সেফটি মেজার্স, সেফটি মেজার্স, এখানে কিছু কমন সেফটি মেজার্স দেওয়া হয়েছে, এছাড়া আরো অনেক সেফটি মেজার্স আছে, সেটা তুমি দেখতে পারো। এখানে 30 রুলস দেওয়া আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এই রুলসটা খুব ভালো করে পড়বা এবং ওয়েল এক্সপ্লেন করা। এটা অনেকে এই যে 30 সেকেন্ড 30 মিনিট এটা অনেকে এলোমেলো করে ফেলে। তো এটা তুমি মনে রাখার কিছু টেকনিক তোমার মধ্যে ডেভেলপ করতে হবে এবং ওইভাবে তুমি এটা মনে রাখবে। ওকে, ইনডোর সেফটি এটা তোমার জন্য খুবই প্রয়োজন, কারণ এগুলো তোমার লাইফ টাইম এই নলেজটা কাজে লাগবে। যখনই কোথাও কাউকে সচেতন করার জন্য তোমার আশেপাশে তোমার এই নলেজ গুলো কাজে লাগবে, প্লাস নিজে নিরাপদ থাকার জন্য এই নলেজ গুলো তোমার প্রয়োজন হবে। এখানে কিছু লাইটনিং এর কিছু এক্সাম্পল দেখানো হয়েছিল। ওকে, এই স্টর্মের ডেফিনেশন, ফরমেশন,
কিছু স্লাইড দেখানো হয়েছিল এখানে। ওকে, এখানে কিছু হেইলের ফিগার দেখানো হয়েছিল। সো এই হলো মোটামুটি। এর উপর থেকে তোমার তো এর উপর থেকে তোমাকে তোমার এই নেক্সট পরীক্ষাটা হবে, ইন কোর্স 2 হবে। সো আমি তোমাকে ডিটেলস সিলেবাস দিয়ে দেব। হ্যাঁ, আর আজকে হলো 7 তারিখ, আমাদের কি 10 তারিখ থেকে তোমার পরীক্ষা, তাই তো? স্যার 11 তারিখ থেকে স্যার। স্যার 11 11 তারিখ থেকে। 10 তারিখে একটা ক্লাস আছে, তাই তো? জি স্যার 10 তারিখে ক্লাস হবে স্যার। 10 তারিখের ক্লাসে আমি নতুন টপিক শুরু করবো না। এই টপিকস এর মধ্যে কোনো কিছু বাদ গেছে কিনা আমি দেখবো, সেটা এই টপিকস এর মধ্যেই থাকবো। ওকে জি স্যার। ওকে। আর হলো তাহলে আমি ইন দি মিন টাইমে 10 তারিখের আগে আমি তোমার যে কন্টেন্টস গুলো কিরকম থাকবে সেটা আমি আপলোড করে দেবো, সাইটগুলো। কোনো কোশ্চেন আছে বলো? না স্যার। সব ক্লিয়ার? স্যার অ্যাসাইনমেন্ট নিয়ে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার যদি হাতে লিখে অ্যাসাইনমেন্ট করি সেক্ষেত্রে টেবিল অফ কন্টেন্টটা কিভাবে দিব? ওটা কি হাতে লিখে দিতে হবে তখন? তুমি যদি হাতে লেখে অ্যাসাইনমেন্ট দাও তাহলে হাতে লিখে টেবিল অফ কন্টেন্টস দিবা, এটা তুমি পরে তৈরি করো। ওকে স্যার। হ্যাঁ, তুমি পরে যেমন কত পৃষ্ঠায় কোনটা আছে, যেমন ধরো আমি আমার যদি এখন গত ইয়াতে যেটা ছিল এখানে আমি ধরো 1 2 3 দিয়েছি, তারপর 1A 1B। তুমি ঠিক সেইভাবে এই বিষয়টাকে সাজিয়েই সেটা পেজ নাম্বার দিয়ে দিবা বরাবর, যে এত নম্বর পেজে এটা, এত নম্বর পেজে এটা। হ্যাঁ, এটা তুমি যে কোনো একটা থিসিস দেখলেও পারো। থিসিসে যেভাবে পেজ নাম্বারিং করা হয়, কন্টেন্টস করা হয়, সেই বিষয়গুলো। স্যার হ্যাঁ বলো। স্যার তাহলে আপনি আমাদের অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা কিছু দিয়ে দিবেন স্যার। কোশ্চেন দিব না, মানে কন্টেন্টস দিয়ে দিব, একদম ডিটেলস কন্টেন্টস দিয়ে দিব। আচ্ছা স্যার। আর স্যার তাহলে আমাদের স্যার টপিকটা থান্ডারস্টর্ম। থান্ডারস্টর্ম লাইট মেসোস্কেল কনভেক্টিভ সিস্টেম, মানে এক কথা বললে এটা মেসোস্কেল কনভেক্টিভ সিস্টেম। জি স্যার, ঠিক আছে। ওকে, মেসোস্কেল কনভেক্টিভ সিস্টেমস স্যার মেসোস্কেল হলে কি টর্নেডো আসবে? আসবে। মেসোস্কেলের মধ্যে থান্ডারস্টর্ম, টর্নেডো, লাইটনিং এগুলো সবই আসে। থান্ডারস্টর্মের একটা অংশই তো লাইটনিং, টর্নেডো। থান্ডারস্টর্মের যখন সুপারসেল থান্ডারস্টর্মস হয় সেইখান থেকে টর্নেডো একটা সংক্ষিপ্ত সময়ের জন্য টর্নেডো হয়। প্লাস যদি মাল্টিসেল লাইন হয়, মাল্টিসেলের মধ্যে যদি কোথাও বসে টিকু তৈরি করে অথবা সেখানে হুক শেপ ইকো থাকে, তখন সেটার সিস্টেমেটিক কারণে নিচে টর্নেডো ফর্ম করে। সো টর্নেডো আলাদা বিষয় না, এটা লাইট থান্ডারস্টর্মের একটা অংশই এগুলো। এক কথা হলো মেসোস্কেল। ওকে। জি স্যার। আচ্ছা,
তাহলে যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে শেষ এখানে ক্লাস। স্যার একটা অফ টপিকের কথা বলি। আসসালামু আলাইকুম স্যার। বলো। স্যার পাশের বাচ্চাটা অনেকক্ষণ ধরে টাটা দিচ্ছে, ওকে বলেন আমরাও ওকে শুভেচ্ছা জানাইছি। কি আবার বলো, হ্যাঁ কি? স্যার পাশের বাবুটা অনেকক্ষণ ধরে টাটা দিচ্ছে, ওকে বলেন আমরাও ওকে শুভেচ্ছা জানাইছি। এই বাবু, জি হ্যাঁ স্যার। সে খুব ইন্টারেস্টেড, সে ওই যে ওয়েদার নিয়ে খুব থান্ডারস্টর্ম নিয়ে ইন্টারেস্টেড। অনেকক্ষণ জিজ্ঞেস করছিল। হ্যাঁ হ্যাঁ, সে ওই যে দেখবো আমার ফেসবুকে আমি দিয়েছিলাম, মানে ও টর্নেডোর ইয়ে আঁকে, হ্যাঁ থান্ডারস্টর্ম, সাইক্লোন এগুলো ড্র করতে পারে। জি স্যার, দেখেছি স্যার। আর এরাও থাকে যে এদিকে আসো, এদিকে আসো মা। হ্যাঁ, এই যে আরো এরকম দুইজন আছে, হ্যাঁ একই রকম। তো এরাও, নাম কি? স্যার ওদের নাম কি? এর নাম হলো আভা, জান্নাতুল আনি। হাই আভা। আর এই যে নোভা কোথায়? আসো মা, এদিকে আসো, আসো আসো আসো, এদিকে আসো, আসো। এই যে আরেকজন, এই যে এর নাম হলো নোভা, হ্যাঁ জান্নাতুল নাজলি নোভা। হাই নোভা। তোমার হাই দিছে মা, হাই দাও। কি Twin? লজ্জা পাইতেছে সে এখন। টুইন দুজন, এরা দুজন টুইন। আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম।